প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। নানুস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি আবার আসলাম। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে সংখ্যাবাচক শব্দ। ব্যাকরণিক একটি বিষয়, সংখ্যাবাচক শব্দ। এই বিষয়টি যেহেতু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত এবং এখান থেকে বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, বিশেষ করে দু একটি প্রশ্ন থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আজকে আমরা স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করব সংখ্যাবাচক শব্দ। প্রথমে আমরা জেনে নিলাম সংখ্যাবাচক শব্দ, এবং এই সাথে সাথে একটু বিষয় উল্লেখ করি শিক্ষার্থী তোমাদের। সংখ্যাবাচক শব্দ সব এই ব্যাকরণিক টপিক্সটি বা আলোচিত বিষয়টি, যেহেতু এখানে একটি শব্দ নিয়ে আলোচনা করছি, যেহেতু এখানে একটি শব্দের রূপ নিয়ে আলোচনা করছি, তাই আমরা একটি রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে পরিগণিত। অর্থাৎ অনেক সময় প্রশ্ন আসে যে সংখ্যাবাচক শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তখন তুমি উত্তর দিতে পারবে যে এটি রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত। বাংলা ব্যাকরণ এবং আমরা অনেক সময় উল্লেখ করে থাকি নবম দশম শ্রেণী উপযোগী একটি ব্যাকরণ, কিন্তু আসলে ব্যাকরণিক বিষয়টি সকল ক্লাসের ক্ষেত্রে বা সকল শ্রেণীতেই গ্রহণযোগ্য। হয়তো ছোটদের ক্ষেত্রে ছোট পরিসরে থাকে, বড়দের ক্ষেত্রে একটু বড় পরিসরে, কিন্তু সবার জন্যে একই অবস্থান থেকে ব্যাখ্যা করলে সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং বোঝার ক্ষেত্রে অনেক সহজ হয়। তাই আমি শুধু বলবো না নবম দশম শ্রেণী উপযোগী, যার কাছেই ব্যাকরণিক অংশটি কঠিন মনে হবে সে এটি চর্চা করতে পারে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা আজকে চলে যাই সংখ্যাবাচক শব্দ অর্থাৎ রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে আমরা জানতে চাই যে সংখ্যাবাচক শব্দটা আসলে কি। মানে সংখ্যা 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 হচ্ছে আসলে একটি গণনার ধারণা। সংখ্যার কথার অর্থ হচ্ছে গণনার ধারণা, অর্থাৎ আমরা কি কাউন্টিং, অর্থাৎ আমরা কি করব, অর্থাৎ কীভাবে এখানে কয়টি বেঞ্চ আছে, দুটি, এখানে কয়টি আছে, চারটি, এখানে কয় টাকার নোট আছে, 5 টাকার নোট কয়টি আছে, একটি। এই যে আমরা বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে, তারিখের ক্ষেত্রে, সিরিয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে, ধারাবাহিকতা মেনটেন করার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংখ্যা উল্লেখ করে থাকি। আজকে আমরা সেই সংখ্যাগত দিকটি নিয়েই আলোচনা করব। অর্থাৎ সংখ্যা হচ্ছে গণনা, গণনার দ্বারা লব্ধ জ্ঞান। আমরা কী জ্ঞান আহরণ করছি? সংখ্যা বা গণনার দ্বারা। এটি হচ্ছে সংখ্যাবাচক শব্দের মূল বিষয়। আসলে শিক্ষার্থী, তোমাদের আরেকটি বিষয় উল্লেখ করি। আমরা বচন করেছি, বচন কথার অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। অর্থাৎ বাংলা ব্যাকরণে বচন কথাটি কিন্তু পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। কেন? বচন আসলে বোঝানো হয় একজন কি একাধিকজন, এর বেশি নয়। দুজন হলো একাধিক, একজন হলো একজন, অর্থাৎ এক বচন বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। কিন্তু সংখ্যাবাচক শব্দে কিন্তু ওই রকম কোনো সংখ্যা উল্লেখ করা হয় না। এখানে দেখা যায় বা লক্ষ্য করা যায় যে আমরা একটি সংখ্যাকে কীভাবে প্রেজেন্ট করছি বা উপস্থাপন করছি, একটি সংখ্যা কত রূপে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, এই বিষয়টি হচ্ছে এখানে আজকের মূল বিষয়। তাহলে সংখ্যা বা আমরা যদি বলি সংখ্যার ধারণা বা গণনা বা গণনার দ্বারা আমরা যে জ্ঞান অর্জন করি, এটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। অর্থাৎ যে শব্দটি আমরা সংখ্যাগত ধারণা দিই, কিন্তু সংখ্যার পরিমাণ নয়, বরং তার রূপ, তার ফর্মটা কীরকম, কোন সংখ্যাটিকে আমরা কী রূপে দেখি, সেই বিষয়টি হচ্ছে সংখ্যাবাচক শব্দের আলোচ্য বিষয়। আমরা কিছু বিষয় উল্লেখ করতে চাই। আজকে আমরা যে সংখ্যাবাচক শব্দগুলো নিয়ে আলোচনা করব, সেই সংখ্যাবাচক শব্দগুলো 4 ভাগে আমরা দেখতে পাই: অঙ্কবাচক বা সংখ্যাবাচক, গণনাবাচক বা পরিমাণবাচক, ক্রমবাচক বা পূরণবাচক, তারিখবাচক। অর্থাৎ শিক্ষার্থী, তোমরা বইয়ে হয়তো দেখবে বা খেয়াল করবে যে তোমাদের প্রাথমিক উপরের দিকগুলোই তোমাদের উল্লেখ করা থাকবে: তারিখবাচক, ক্রমবাচক, গণনাবাচক, অঙ্কবাচক। আমরা এদেরকে বিকল্প নাম অনেক ক্ষেত্রে রাখি। সংখ্যাবাচক, অঙ্কবাচককে গণনাকে পরিমাণবাচক, ক্রমকে পূরণবাচক বলেও চিহ্নিত করি। এটা জানা থাকা দরকার যে আমাদের যখন বোর্ডে বা বিভিন্ন পরীক্ষা আমরা যখন প্রশ্নের উত্তর দিতে যাব, জ্ঞানমূলক কিংবা এক কথায় উত্তর কিংবা আমরা MCQ পর্যায়ে, তখন আমাদের কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পরিমাণবাচক। তখন কিন্তু আমরা যদি পরিমাণ আরেকটি ধারণা করি, তখন আমরা বুঝতে পারবো না। তখন এক্ষেত্রে গণনা বা পরিমাণের বিষয়টি আমাদের একই ঘরে থাকে, একই শ্রেণীভুক্ত, এটা মনে রাখা দরকার। তাহলে শিক্ষার্থী, আমরা আগে কিছু ছোট বিষয় জেনে নিই।
সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। আমরা সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। আমরা যদিও জানি যে এখানে 0, 1কে আমরা অনেক সময় মৌলিক অংশে নিতে পারি যে এই দুটো দিয়ে আমাদের বিভিন্ন সংখ্যার সৃষ্টি হচ্ছে। ব্যাকরণিক দিক থেকে আমাদের সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। এই একের সাথে তুমি যদি তুমি 1 যোগ 1 যোগ 1 এইভাবে বসাও, দেখা গেল কত হবে 3। এইভাবে আমরা যদি 100 পর্যন্ত গণনা করি তাহলে এটাকে আমরা বলি 10 ঘনত্ব পদ্ধতি। অর্থাৎ একটু সহজ করে বলি, একই রইল, একের সাথে আমি যদি এখানে 1 যোগ করি 2 হবে, 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে। এমন যেতে 10টি 1 আমি যদি পরপর বসিয়ে যোগ করি তাহলে 10, 11 কি হবে, তাহলে 1 10, অর্থাৎ 1 10 যোগ 1, অর্থাৎ সেই 10-এর সাথে আমি যদি আবার 1 যোগ করি তাহলে সেটি হবে 11। এই যেভাবে আমরা যেতে থাকবো 100 পর্যন্ত, এটাকে বলা হয় 10 ঘনত্ব পদ্ধতি। তাহলে শিক্ষার্থী, আমরা কিন্তু একটা বিষয় বোঝার চেষ্টা করো যে আমাদের যত কাজ হচ্ছে এখানে সব কাজটাই কিন্তু আমাদের মূলত এক, অর্থাৎ সংখ্যা গণনার মূল একক 1 থেকে। এখন তুমি যদি 1-এর সাথে তুমি 1 যোগ 4 বার যোগ করো তাহলে এটা দাঁড়াবে 4, অর্থাৎ 1 যোগ 1 যোগ 1 1কে 4 বার বসাবে। আবার তুমি যদি 1-এর সাথে গুণ 4 দাও তাহলে 4, অর্থাৎ 1-এর 4 গুণ। শিক্ষার্থী, এই বিষয়টি তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা এখানে কোনো সংখ্যার পরিমাপ নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে একটি সংখ্যাকে কতভাবে উপস্থাপন করা হচ্ছে, কত রূপে তাকে আমরা দেখছি, সেই বিষয়টি সংখ্যাবাচক শব্দ উল্লেখ করতে হবে। অর্থাৎ সেটা তুমি বোঝার চেষ্টা করবে। এখানে নট টু কাউন্ট, অর্থাৎ কাউন্টিংটা হচ্ছে বচনের ক্ষেত্রে, আমরা এক বচন বহু বচন কীভাবে ব্যবহার করি যে একাধিকে, কিন্তু আসলে এখানে সেটা না। তাহলে শিক্ষার্থী, আরেকটি বিষয় বোঝায় যে আমরা একই সারি বা দল বা শ্রেণীতে অবস্থিত পর্যায়ক্রমিক ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে ক্রম বা ক্রমবাচক করব। অর্থাৎ আমরা অঙ্কবাচক সংখ্যাবাচকটা কিন্তু বুঝলাম যে অঙ্ক হচ্ছে যদি মূল গণনার একক হয় 1, তাহলে আমরা বিভিন্নভাবে সংখ্যা বা অঙ্কগুলো বানিয়ে রাখি বা বানানোর চেষ্টা করি। যেমন 15, আমি 1কে 15 বার ব্যবহার করলে 15, আবার আমি 1-এর সাথে 15 গুণ দিলে 15, 1 গুণ 15 তাহলে 15, বিভিন্নভাবে আমরা কিন্তু এই সংখ্যাটা তৈরি করছি। আর গণনাবাচক বা পরিমাপবাচকের সংখ্যাটা হচ্ছে এটা আমি পরে আলোচনা করছি, অবশ্যই এখন বোঝাতে গেলে তোমার একটু গুলমেলে লাগবে, আমি সহজ করে দিচ্ছি। একটা বিষয় জানিয়ে নেই, এটা আমরা জানতে পারি, কিন্তু ক্রমবাচকটা অনেকে বোঝার একটু সমস্যা হয় যে আমরা যদি একই সারিতে বা দলে একটা শ্রেণীতে অবস্থান করি তখন পর্যায়ক্রমে একজনের পর একজন যে ব্যক্তিবস্তুর সংখ্যাটা আমি ধরবো সেটা হবে ক্রম বা পূরণবাচক। ধরা যাক একটা ক্লাসে যে 50 জন ছাত্র থাকে, সেই ক্ষেত্রে আমরা রোল কল করি, অর্থাৎ নাম ধরে যখন ডাকি তখন আমরা বলি 1 2 3, এরকম একজনের পর একজন, অর্থাৎ ঠিক তার রেজাল্টটা যখন এভাবে ক্লাসে আউট হয় বা ফলাফলটা প্রকাশ হয় তখন আমরা বলি শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই জিনিসটি হচ্ছে পর্যায়ক্রমে একজনের পর মানে সিকোয়েন্সলি ওই সিকোয়েন্স ওইভাবেই যেতে থাকে, মানে যথাক্রমে ওইভাবেই তোমার যেতে থাকে। তাহলে দেখা যায় যে আমরা কয়েকটা জিনিস তারিখবাচক আমরা জানি। আমি এখানে তাহলে একটু সহজ করে যদি একটু রিভিশন দিই যে প্রথমত হচ্ছে সংখ্যাবাচক শব্দ, ব্যাকরণের উত্তত্ব বা শব্দতত্ত্বে আলোচিত বিষয়। সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1, একই সংখ্যাকে একাধিকবার বসালে আমরা যদি 100 পর্যন্ত যাই সেটাকে বলা হয় 10 ঘনত্ব পদ্ধতি। আর একই সারি বা দলের বা শ্রেণীতে অবস্থিত ব্যক্তি বস্তুর পর্যায়ক্রমিক সংখ্যা উল্লেখ করলে সেটা হবে ক্রম বা পূরণবাচক সংখ্যা। আর সংখ্যা গণনার মূল একক আমরা বললাম 1। আর এখানে যদি এখন একটু সহজ করি যে আমাদের সংখ্যাবাচক শব্দ 4 ভাবে আমরা প্রকাশ করে থাকি, 4 প্রকারে আমরা দেখতে পাই। সেটাতে খেয়াল করলে 4 প্রকার দেখতে পাই। যেমন একটি হচ্ছে অঙ্কবাচক বা সংখ্যাবাচক, একটা হচ্ছে গণনা বা পরিমাণবাচক, একটা হচ্ছে ক্রম বা পূরণবাচক, একটা হচ্ছে তারিখবাচক। এখানে তোমাকে একটি বিষয় উল্লেখ করি, আমরা অঙ্কবাচক সবাই দেখতে পাই। ধরা যাক আমি যদি লিখি 12, এই সংখ্যাটি 12, এইটাকে আমরা অঙ্কবাচকের মধ্যে রেখে দেব, অর্থাৎ এটা অঙ্ক বা সংখ্যার দিক থেকে একটি রাশি। গণনা বা পরিমাণের ক্ষেত্রে আমরা কোনটা গণনা একটু তোমাদের টেকনিক্যালি যদি আমি বুঝিয়ে দিই, তুমি যদি 12কে কথায় লেখো, অর্থাৎ তুমি যদি এখানে কথায় লেখো 12কে যে 12 টাকা
12, কেউ কেউ 12 এইভাবে লাগে, কেউ কেউ 12 এইভাবে লাগে। আমরা এইভাবে একটা বার বুঝি, শনিবার রবিবার এই বার কথাটি 12 উচ্চারণ হয় না, 12 ও এর উচ্চারণ এখানে থাকে, তাহলে এইভাবে 12 শব্দটিকে ব্যবহার করি। তাহলে কোথায় লিখলে এটা হয়ে যাবে তোমার গণনাবাচক। আর তুমি যদি 12কে এখন 12 কোনো এমন বিকল্প রূপ নেই, যেমন 15 শব্দটি আছে, যেমন 15 আমি যদি এইভাবে ব্যবহার করি 15, এবং এটাকে যদি আমি কোথায় লিখি 15, এটাকে কিন্তু আমরা আবার আরেকটি ভাষায় বলি পাক্ষিক। এই পাক্ষিক শব্দটি হচ্ছে তোমার আসলে পরিমাণ বাচক, আর 15 শব্দটি তোমার চলে যাবে গণনা বাচক। ধরা যাক তুমি 7 লিখবে, 7কে তুমি যদি বানান করে লেখো, কথায় লেখো, তাহলে এটা চলে যাবে গণনা বাচক। আর তুমি যদি লেখো সপ্তাহ, তাহলে এটা চলে যাবে তোমার পরিমাণের ক্ষেত্রে। জাস্ট এটা একটা টেকনিক, ধরার একটা টেকনিক, বোঝার একটা টেকনিক, কিন্তু পরীক্ষায় হয়তো কঠিন করে দিবে না, তোমাকে জাস্ট বুঝতে হবে। সব ক্ষেত্রে সব জিনিস হয়তো অত উল্লেখ করা থাকে না, কিন্তু তোমাকে তোমার কৌশলগত দিক থেকে এটা বুঝে দিতে হবে। আর ক্রমবাচক আমরা বলেছি যে পঞ্চদশ, 15কে আমরা পঞ্চদশ বলে উল্লেখ করি, যেমন 12কে আমরা যদি বলতাম দাবিংশ। এখন এটা দাবিংশ হচ্ছে, যেমন ধরো তুমি যদি দাবিংশ বলো, দাবিংশ, তাহলে কথাটি কি অর্থ দাঁড়ায়? 12কে আমরা কি বলি? দাবিংশ। দাবিংশ কি? চিন্তা করো, এইভাবে চিন্তা করো, দাবিংশ, বা আমি চতুর্দশ, পঞ্চদশ এরকম বললাম, ষোড়শ ইত্যাদি অনেক শব্দ আছে। ষোড়শ, কেউ আবার বলে শতদশ, এবং আমরা দেখতেছি শতদশ, এরকম বিভিন্ন শব্দ কেউ ব্যবহার করছে। এই চিন্তাটা তুমি করার চেষ্টা করো যে এই আমরা যদি শব্দটাকে চিন্তা করি, দাবিংশ 22, বা 12কে আমরা যদি বলি দ্বাদশ, 12, 16, 15, এই যে সংখ্যাগুলোর পর্যায়ক্রমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তোমাদের বই উল্লেখ আছে এই সংখ্যাগুলো, এগুলো। তাহলে এগুলো হচ্ছে ক্রম বা পূর্ণবাচক। এবং একটু সহজ করে দিই তোমাদের, দেখবে অনেক সময় বইয়ের যে সূচি থাকে, বইয়ের যে সূচি, অর্থাৎ শিক্ষার্থী আমরা যদি একটু সহজ করি, যে বইয়ের যে সূচি থাকে, সূচি বা ইন্ডেক্স আমরা যেটাকে বলি, চ্যাপ্টার বেসিস যে ইন্ডেক্স থাকে, সেই চ্যাপ্টার বেসিস তুমি দেখতে পাবে যে প্রথম অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় ইত্যাদি উল্লেখ করা থাকে। এগুলি হচ্ছে ক্রম বা পূর্ণবাচক শব্দের অংশ। আর আরেকটা বিষয় হচ্ছে তারিখবাচক, যেমন আমরা 15কে এইভাবে সংখ্যাগতভাবে লিখতে পারি 15ই আষাঢ়, আবার আমি এইভাবে বানান করে লিখতে পারি 15ই আষাঢ়, এতে কোনো সমস্যা নেই। তবে একই বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের তারিখবাচক শব্দের যে 1 থেকে 4, এই 4টি তারিখবাচক শব্দ আমরা হিন্দি নিয়মে পেয়েছি, বা হিন্দি ভাষা থেকে এসেছে, যেমন পহেলা বৈশাখ, দোসরাই জ্যৈষ্ঠ, তেসরাই আষাঢ়, চৌঠা শ্রাবণ ইত্যাদি। আমরা পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এই 4টি শব্দ আমরা হিন্দি নিয়মে ব্যবহার করে থাকি এখন। আর বাকি একটু টেকনিক্যালি সহজ করে দিই, 5 থেকে তুমি যদি 18 পর্যন্ত করে, এখানে তুমি যে কোনো তারিখের শেষে ই প্রত্যয় যোগ করে দেবে, 5ই শ্রাবণ, 18ই শ্রাবণ। আর তুমি যদি 19 থেকে 31 পর্যন্ত ধরো, তাহলে সে শব্দের অংশটা, অর্থাৎ যদি প্রত্যয় সে ধরো, সেটি যোগ করা হবে, এবং 19শে শ্রাবণ, 31শে আগস্ট ইত্যাদি টেকনিক্যালি জিনিস। তাহলে তোমাকে কিন্তু আমি যদি একটি ছক দেখাই, তাহলে তুমি অত্যন্ত দ্রুততার সাথে বিষয়টি তুমি বুঝতে পারবে। যেমন আমি তোমাদের সুবিধার্থে পরিষ্কার করে নিচ্ছি। ধরা যাক শিক্ষার্থী, আমি একটি সংখ্যা লিখলাম, সেই সংখ্যাটি হচ্ছে 5, অর্থাৎ এটি একটি, প্রথমত এটা কি অঙ্কবাচক, বা আমরা যদি বলি সংখ্যাবাচক শব্দ। এখন তোমাকে জানার সুবিধা তারিখের বিষয় খেয়াল রাখতে হবে যে এই 5কে যদি আমরা কথায় লিখি, তাহলে বানানটি কি দাঁড়ায় 5, এখানে একটি চন্দ্রবিন্দু পড়বে, অর্থাৎ নাসিক্যধ্বনির প্রভাব থাকবে 5। এটি হচ্ছে তোমার গণনা বাচক। কিন্তু তুমি যদি তাকে 5কে আমরা কিন্তু
যদি এখন আমি লিখি 5 বা পঞ্চম, তাহলে এটা চলে যাবে এখন তোমার ক্রমবাচক শব্দ। তাহলে আমরা 5-এর অন্য কোনো বিকল্প নাম পাচ্ছি না, তাই আমরা এখানে পঞ্চ কথাটি ক্রমবাচক হিসেবে গ্রহণ করি। এখন আমরা কি এটা যদি বলি 5ই শ্রাবণ, তাহলে এটা দাঁড়াবে তারিখবাচক শব্দ। তাহলে তুমি বুঝতে পারলে একটি শব্দের এখানে আমি 4টি রূপে দেখতে পাই। কিন্তু আমি যদি আজকে এই সংখ্যাটিকে 15 বলে ফেলতাম, তাহলে গণনাটা কি দাঁড়াতো? 5 আর 5 থাকতো, তখন এটা দাঁড়াবে কি? গণনায় হয়ে যেত 15, পঞ্চ থাকতো না, হয়ে যেত কি? পঞ্চ 10। তখন অঙ্কবাচক এটা 15ই থাকতো, তারিখ হয়ে যেত 15 শ্রাবণ। কিন্তু এখানে একটি নতুন বিষয় আসছে, যেহেতু আমরা এটাকে একটি অন্য নামে চিনি, যেমন সেটা হচ্ছে পাক্ষিক। আমরা সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ইত্যাদি। এই পাক্ষিক শব্দটা হয়ে যেতে পারে তোমার পরিমাণ বাচক। অর্থাৎ শিক্ষার্থী, তোমাকে এখানে পরীক্ষায় উল্লেখ করে দিবে। আমরা যেহেতু ব্যাকরণিক প্রশ্নগুলো এখানে উল্লেখ করি না, শুধু এইটুকু বলে দিই যে হয়তো পরীক্ষায় একটা প্রশ্ন দিবে যে নিচের কোন শব্দটি অঙ্কবাচক, বা নিচের কোন শব্দটি তারিখবাচক, নিচের কোন শব্দটি পরিমাণবাচক, নিচের কোন শব্দটি ক্রমবাচক সংখ্যা। তা আমাদের বেশিরভাগ সময় এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে ক্রমবাচক ও পূরণবাচক। যেমন আসলো তোমার ধরা যাক 7, সপ্তদশ, আসলো তোমার দ্বাদশ, এগুলো কি বাচক শব্দ বা কি জাত শব্দ। তো কি বাচক শব্দ তোমাকে বললে যে ক্রমবাচক বা পূরণবাচক শব্দ, এভাবে তোমাকে উল্লেখ করে দিতে হবে। আরেকটি বিষয় তোমাদের লক্ষ্য করি, শিক্ষার্থী তোমরা বুঝতে পারছি এই অধ্যায়টা অত্যন্ত ছোট, তারপরে চেষ্টা করছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু জানা থাকা দরকার। এবং ধরা যাক আমরা এটাকে সংখ্যাবাচক শব্দ অনেক ক্ষেত্রে বলি 4 ভাগে 1 ভাগ, কিন্তু কেউ কেউ এটাকে আবার এভাবে বলা হয় যে 1/4, 4 ভাগের একটা অংশ, 1/4। অর্থাৎ আমি যদি সহজ করে বলি 1/4। অর্থাৎ আমরা সংখ্যাবাচক শব্দের একটা বিষয়কে বুঝতে হবে যে আমরা কখনো কখনো, যেমন ধরা যাক আমি তোমাদের একটু বলি 0.25, 0.50, 0.754। অর্থাৎ এটাকে আমরা সম্পূর্ণ গুণের আলোচনা করি, কিন্তু এটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি পৌনে, এটাকে আমরা বলি আধা, এটাকে আমরা বলি পোয়া। অর্থাৎ এই যে আমরা যদি অনেক ক্ষেত্রে বলি 1 পোয়া, অনেক ক্ষেত্রে বলি আধা পোয়া, বা অনেক ক্ষেত্রে বলি 4.25। অর্থাৎ 4.25 মানে কি 4/3। অর্থাৎ 4-এ যেতে হলে তাকে আর একটি ভাগ যেতে হবে, অর্থাৎ যাওয়ার জন্য তার আর 1 ভাগ রয়েছে। অর্থাৎ 12:15 বলি আমরা, অর্থাৎ 12 বাজার জন্য আর 15 মিনিট বাকি। গড়ির কারণে কিন্তু আমরা এরকম দেখি 15 মিনিট করে যদি আমরা 4-15-60 ধরি, তাহলে প্রথম 15 মিনিট আমরা বলি সোয়া। আবার 30 মিনিটকে আমরা বলি অনেকে বলি আড়াইটা বাজে, 1:30টা বাজে, 2:30 বাজে, আমরা বলি সাড়ে। তো অনেক ক্ষেত্রে 45 হলে আমরা বলি পৌনে 2টা বাজে। আর একদম এক্সাক্ট টাইম হলে তো আমরা বলেই দিই নির্দিষ্ট হলে, সেই ক্ষেত্রে শিক্ষার্থী খেয়াল রাখতে হবে। তোমরা একটু দেখে নাও ভালো করে। সেক্ষেত্রে এই যে আমরা সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যে বিভাজনগুলো করছি, অর্থাৎ একটা জানলাম আমরা সংখ্যা কাকে বলছে, একটা জানলাম আমরা গণনা কি হচ্ছে, একটা জানলাম আমরা অঙ্কবাচক কি বা পরিমাণ, ক্রম, তারিখবাচকগুলো কি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে খেয়াল করি। যেমন ধরা যাক আমরা যদি কখনো কখনো বলি 2 সমস্ত 2-এর 1, অর্থাৎ এখানে আমরা যদি বলি 2.5 হিসাবটা কিভাবে 2 2 4 1 5, 2 দিয়ে 5 কে ভাগ করে 2.5। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যদি এইভাবে করতে যাই যে 2-এর 5, অর্থাৎ এখানে 2-এর 5 গুণ, তাহলে আবার যদি এইভাবে হতো 5-এর 2, তাহলে আমরা বলতাম 2 পঞ্চমাংশ, অর্থাৎ 2 পঞ্চমাংশ। অর্থাৎ এই যে এখানে ভাগের ক্ষেত্রে একরকম, গুণনের ক্ষেত্রে একরকম, 2.5 এটাকে আমরা অনেক সময় বলতেছি আড়াই। এই শব্দগুলো আমাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ সংখ্যাবাচক শব্দে এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়।
ধরা যাক আমরা অনেক ক্ষেত্রে বলি 4/1 কিন্তু 3/1 আবার এটাকে আমরা যারা বাদ্যযন্ত্র ব্যবহার করে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি তেহাই, অর্থাৎ যেই অংশটি 4 বার বাজাতে হবে সেটি 4×3 অর্থাৎ 12 বার বাজানোর ক্ষেত্রে গেলে একবারই 4টি অংশ একসাথে বাজিয়ে দিতে হবে, এটাকে আমরা বলি তেহাই। তো এই যে আড়াই, সোয়া, 3.5, 3.5, তোমরা যদি খেয়াল করো শিক্ষার্থী, আমি যদি আরেকটি বিষয় আলোচনা করি পরিমাণের ক্ষেত্রে গেলে, যেমন আমরা যখন বলছি 250 গ্রাম তখন এটা দাঁড়াচ্ছে 1 পোয়া, আবার আমরা যখন বলছি 500 গ্রাম তখন এটা আধা কেজি, কিন্তু এটা কিন্তু আমরা আধা কেজি বলি, কিন্তু কেউ 2 পোয়া বলে না। এই যে এই জিনিসগুলো তোমাকে সংখ্যাবাচক শব্দে জানা রাখতে হবে। আমরা 750 গ্রামকে বলছি কি, আমরা 750 গ্রামকে বলছি যে 1.25 কেজি, কেউ কেউ বলছে 1.25 কেজি, 1 কেজিতে যাওয়ার জন্য তার 250 গ্রাম সব, কিন্তু আবার কেউ কেউ বলছে যে না 3 পোয়া। এই পোয়া শব্দটি কিন্তু যেমন আধা পোয়া, আমরা 2 পোয়াকে না বলে আমরা যদি বলি এখন 1 পোয়া, অর্থাৎ 1 পোয়ার হাফ অংশ যদি আমরা বলি আধা পোয়া, এই পোয়া আধা পোয়া শব্দটি ধ্বনি পরিবর্তনে 8 পোয়া থেকে শব্দটি পরিবর্তিত হতে হতে আধবা হয়ে গেছে, আধবা। অর্থাৎ এই যে ধ্বনিগত পরিবর্তনও কিন্তু সংখ্যাবাচক শব্দে খেয়াল করা যায়। সুতরাং আমরা প্রাথমিকভাবে যে জিনিসগুলো বুঝলাম সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে, যে সংখ্যাবাচক শব্দ আসলে সংখ্যার পরিমাণ বোঝায় না, এখানে সংখ্যার রূপগত দিকটি বোঝায়, লব্ধ ধারণাটা বোঝায়, সংখ্যাগত ধারণাটা। এবং আমরা অঙ্কবাচক বা সংখ্যাবাচক, গুণবাচক বা পরিমাণবাচক, ক্রম বা পূরণবাচক, তারিখবাচক জানলাম, এবং কোন তারিখগুলো কীভাবে আসতেছে যেগুলো আমরা বলেছি 1 থেকে 4 হিন্দি নিয়মে পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, আর বাকিগুলো হচ্ছে বাংলা নিয়মে আমরা প্রত্যয় যোগ করে দিই। তো এই যে বিষয়গুলো যে ব্যবহার হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে, এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। হয়তো বলে দেবে নিচের একটি অপশন দিয়ে বলে দেবে 0.25, 0.50, 0.75, বলবে নিচের কোন অংশটি এখানে সিকি অর্থে ব্যবহার করা হয়, পয়সার ক্ষেত্রে সিকি 25, আবার কোন অংশটি আদলে অর্থে ব্যবহার করা হয় 50। এইভাবে তোমাকে নির্দিষ্ট করে নেওয়ার পরে তোমাকে বুঝতে হবে যে সংখ্যাবাচক শব্দটি আসলে কি অর্থে ব্যবহার করা হচ্ছে। আর আমাদের বইয়ে যে একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, ত্রিংশ, ত্রিতম, 29, ত্রিতম ইত্যাদিভাবে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো তোমাকে জানা রাখতে হবে। অর্থাৎ শিক্ষার্থী, সংখ্যাবাচক শব্দের সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এখানে ক্রম বা পূরণবাচক, গুণবাচক, সংখ্যাবাচকগুলো যদি জেনে যাও তাহলেই সহজ হয়ে যাবে। তুমি চর্চা করলে, অনুশীলন করলে তোমার কাছে অনেক সহজ লাগবে। আমি চেষ্টা করেছি ছোট করে বুঝিয়ে দেওয়ার জন্য, যে যতটুকু তুমি বোঝার চেষ্টা করতে পারো। শিক্ষার্থী, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের এই অধ্যায় থেকে মূলত পড়তে হবে সংখ্যাবাচক শব্দ আসলে কি, যে প্রশ্নগুলো আমি উল্লেখ করেছি সেগুলো একটু জানা থাকলে তোমার ভালো হবে। তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে সংখ্যাবাচক শব্দ কি। আসলে সংখ্যাবাচক শব্দ হচ্ছে গণনা বা গণনা দ্বারা লব্ধ জ্ঞান বা ধারণা। অর্থাৎ এই প্রশ্নটি উল্টো করে আছে যে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা কি। সংখ্যাবাচক শব্দের সংখ্যাটাই হচ্ছে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা। আর সংখ্যাবাচক কোন তথ্যে আলোচিত হয় আমরা বলেছি শব্দ বা রূপ তথ্যে আলোচিত হয়, যেহেতু এটি একটি শব্দ নিয়ে আলোচনা করি। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলো কোন নিয়মে প্রযোজ্য? বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলো মূলত 1 থেকে 4, এই 4টি সংখ্যা হিন্দি নিয়মে প্রযোজ্য। আর একটা হচ্ছে যে কোনটি কিবাচক শব্দ তার বলে, অর্থাৎ একটা পরীক্ষার প্রশ্ন দিবে যে দোসরা, ধরা যাক দোসরা, এটি কিবাচক শব্দ, তারিখবাচক শব্দ। এখানে একটা প্রশ্ন আসতে পারে তারিখবাচক শব্দটি কোন নিয়মে গঠিত? হিন্দি। বিভিন্নভাবে তোমার কোশ্চেনগুলো করবে। আসলে অধ্যায়টি ছোট অর্থে, কিন্তু এখানে জানার ধারণাটা বিশাল, যে আমরা কোন রূপে কাকে দেখছি, কখনো ভাগের ক্ষেত্রে কি, কখনো গুণনের ক্ষেত্রে কি, কখনো পরিমাণের ক্ষেত্রে কি, কখনো বা কথার দিক থেকে কি, পরিমাণ, কখনো অঙ্কের দিক থেকে কি। এইভাবে আমরা টোটালি সংখ্যাবাচক শব্দগুলো বিশ্লেষণ করে থাকি। অর্থাৎ শিক্ষার্থী, সংখ্যাবাচক শব্দ কি, সংখ্যাবাচক শব্দ কোথায় ব্যবহার হয়, কী রূপে ব্যবহার হচ্ছে, কত প্রকারে আছে, আমরা বিভিন্ন বই বিভিন্ন প্রকারভেদ দেখতে পাবো। যে এক এক বইয়ে দেওয়া আছে 7 প্রকার,
যেমন কখনো কোনো কোনো বইয়ে আছে উল্লেখ আছে যে অংশবাচক, যেমন আমরা তোমাকে ভাগের অংশ দেখিয়েছি যে 4 ভাগের 1 অংশ, এটি অংশবাচক। আবার কখনো কখনো করি বইয়ে কিছু কিছু বই ভেঙে দেওয়া আছে, যেমন তারিখবাচক একটি, অঙ্ক বা সংখ্যাবাচক, গণনাবাচক একটি, পরিমাণবাচক একটি, ক্রমবাচক একটি, অংশবাচক একটি, তারপরে তারিখবাচক একটি, এইভাবে আলাদা করে করে দেওয়া আছে। যেভাবেই যেটা করো মূলত 4 প্রকারভাবেই আমরা সংখ্যাবাচক শব্দগুলোকে পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী তুমি প্রশ্নগুলো তুলে নাও, এখান থেকে গুটি কয়েক প্রশ্ন আসতে পারে। তবে এই প্রশ্নটি কিন্তু ছোট হলেও, দেখতে ছোট হলেও আকার আকৃতিতে কিন্তু এর ভিতরে কিন্তু অনেক প্রশ্ন জমা রয়েছে। যেমন একটি প্রশ্ন দিয়ে দিবে, আমি বারবার বলছি যে ধরা যাক তোমাকে বললো যে 21, এটি কী বাচক শব্দ, তুমি বললে এগুলা এটা হচ্ছে অঙ্কবাচক, অঙ্কবাচক, ঠিক। অথবা প্রশ্নটা দিচ্ছে নিচের কোনটি গণনাবাচক, তুমি তখন গণনাবাচক চাই, তোমাকে 21 কথাটি যদি দেওয়া থাকে তখন তোমাকে লিখতে হবে গণনাবাচক 21। তারপরে তোমাকে যদি এইভাবে বলে যে একবিংশ, এটি কী বাচক শব্দ, তখন তোমাকে বলতে হবে এগুলো ক্রমবাচক শব্দ। আবার তোমাকে যদি বলে 21শে ফেব্রুয়ারি, তখন তোমাকে এখানে বলতে হবে ফেব্রুয়ারি, এখানে তোমাকে বলতে হবে এটা তারিখ আছে। এইভাবে তোমাকে ইন ডিটেলস মানে বর্ণনাক্রমে বোঝাতে হবে যে কোনটি কোন অর্থে ব্যবহার হচ্ছে, তাহলে তুমি এক্সাক্ট উত্তরটি পেয়ে যাবে। আর ভাষায় অবশ্যই চর্চা করবে ভালোভাবে। আশা করি ভাষায় অনুশীলন করলে সমস্যাগুলো সমাধান করতে পারলে তোমার সব কিছু সহজ হবে। আর পড়তে হবে শিক্ষার্থী, প্রতিবার আমি এবারও বলছি যে অল্প হলেও পড়তে হবে, পড়ার চর্চা রাখতে হবে, ভালো করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি ক্লাসটি তোমার খুব কাজে দিবে, চেষ্টা করেছি তোমাদের সহজ করে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।